হেসে উফ শব্দ করে উঠল। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? ইউ ডাই? আহনাব মুখ চেপে হেসে বলল। তোর ইংরেজি শুনে ভেরি সুন ডাই। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, হুম, দেখিও, একদিন খুব স্পিডে বলবো, তখন হাঁ করে দেখবে। স্পিড না, ফ্লুয়েন্টলি। হইছে এক কথা, তুমি বুঝলেই হবে। আগে বলো, বুকে হাত দিলে কেন? বুকেও ব্যথা পেয়েছিল? আহনাব অরুণিকার গালে হাত রেখে বলল, তোর মুখে বেঁচে থাকার কথা শুনে মনে হয়েছিল আজ আমার বেঁচে যাওয়াটা যেন সার্থক। এভাবেই ভালোবাসিস আমাকে অরু? আমি বারবার বেঁচে ফিরে তোর কাছে আসতে চাই। আহনাব থুতনিতে ঔষধ লাগাতে লাগাতে অতীতের স্মৃতি মনে করছিল। তার চোখ দুটি লাল হয়ে আছে। কেবিন রুমে কাউকে ঢুকতে দেয়নি সে। ওষুধ লাগানোর শেষে চেয়ারে বসে পড়ল নিঃশব্দে। মিনিটখানেক স্থির হয়ে বসে রইল সে। বুকে অসহ্য ব্যথা করতে লাগলো। ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলো আহনাব। পরক্ষণে সেটি ব্যাগে ঢুকিয়ে ফেলল। মাথাটা টেবিলের উপর ফেলে দিল সে। শক্ত করে আঁকড়ে ধরল চেয়ারের হাতল। নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করে হেরে গেল আহনাব। সে দ্রুত প্যাকেটটি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরাফ আর তাহমিদ মিসেস তাওসিফের মুখোমুখি বসে আছে। তাহমিদ মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসেস তাওসিফ বললেন, এতদিনের সময় হলো তোর? মা, আরাফ সময় বের করতে পারছে না, কিন্তু হয়েছে কি, এভাবে এখানে ডাকলো কেন? আরাফ বলল, সরি চাচি, একটু ব্যস্ত ছিলাম। গুরুতর কিছু কি? মিসেস তাওসিফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহনাব তোমাদের সাথেই থাকে, অথচ তোমরা জানো না ওর কি অবস্থা, ওর সাথে কি হচ্ছে। আরাফ আর তাহমিদ একে অপরের দিকে তাকালো। মিসেস তাওসিফ কিছুক্ষণ নীরব থেকে বললেন, ভেবেছি তোমাদের কাছ থেকে শুনবো সবটা পরে। আহনাবের সাথে এক বাসায় থাকলেও তোমরা ঠিকই সব বের করে ফেলবে, কিন্তু তোমরা তো কিছুই করতে পারছো না আহনাবের জন্য। আর ওর সাথে যা হচ্ছে তা দেখার পর আমি আর চুপ থাকতে পারছি না। তাহমিদ চিন্তিত সুরে বলল, কি হয়েছে বলো? আহনাব ড্রাগ অ্যাডিক্টেড। আরাফ আর তাহমিদ বিস্ময় ভরা দৃষ্টিতে মিসেস তাওসিফের দিকে তাকিয়ে আছে। মিসেস তাওসিফ ক্ষীণ কণ্ঠে বলল, তোমরা কি বুঝলে না? আরাফ কপাল চেপে বসে রইল। তাহমিদ ক্ষীণ স্বরে বলল, ও একটু এক্সাইট হয়ে গেছে তো, কিন্তু ডাক নিচ্ছে তো মনে হয়নি। ও নিজেও জানে না ড্রাগ নিচ্ছে। আরাফ চমকে তাকালো মিসেস তাওসিফের দিকে, জিজ্ঞেস করল। ও জানে না মানে? মিসেস তাওসিফ হতাশ কণ্ঠে বললেন, জানি না আবরারের মৃত্যুর পেছনে কে দায়ী, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় ওরও আবরারকে ছাদ থেকে ফেলে দেয়নি, এখানে অন্য কোনো রহস্য আছে। মাঝে মাঝে শিরিনকে আমার সন্দেহ হয়, আবার মাঝে মাঝে আমির ভাইকে। আমি সত্যিটা জানি না, তাই এখানে আমার কিছু বলা ঠিক হবে না। কিন্তু আহনাব আবরারের মৃত্যুর পর থেকে অনেক ভেঙে পড়েছিল। ভাইয়ের লাশ দেখে ভেঙে পড়াটাই স্বাভাবিক, কিন্তু অরুণিকা যখন কেঁদে কেঁদে সবাইকে বলছিল ও কিচ্ছু করেনি, আহনাব ওকে ক্ষমা করে দিয়েছিল। তাহমিদ বলল, মা, ওটা ওর অভিনয় ছিল, আর ওর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তাহমিদকে থামিয়ে দিয়ে মিসেস তাওসিফ বললেন, না, আহনাব শিরিনকে সতটা বোঝাতে চেয়েছিল ওর এমন কিছু করবে, এটা তো আহনাব বিশ্বাসই করতে পারেনি। কিন্তু শিরিন অরুণ নামে অনেক মিথ্যে মিথ্যা কথা বলে আহনাবকে ওর বিরুদ্ধে করেছিল। সিসিটিভি ফুটেজে সেই ভিডিও ধরা পড়েছিল। এইসব অরুণিকা খুব একটা দোষ নেই। আবরার অসুস্থ ছিল, শিরিন যা শিখিয়ে দিত তাই করতো। জুবাইর ভাই আর নিহানিকার মৃত্যুর পর অরুণিকা তো আহনাবদের বাসায় থাকতে শুরু করেছিল। সেই সময় শিরিন আবরারের রুমে অনেক কৌশলে অরুণিকাকে পাঠাতো, কারণ ওই রুমেই ক্যামেরা লাগানো ছিল। এরপর শিরিন আবরারকে শিখিয়ে দিত অরুণিকাকে বিরক্ত করার জন্য, আর আবরারও তাই করত। আর অরুণিকা বিরক্ত হয়ে আবরারের গায়ে হাত তুলতো। আমি নিজে দেখেছি কয়েক মাসে অরুণিকাকে কিভাবে বিরক্ত করত আবরার। শিরিনের তো কোনো লজ্জাই নেই, সেসব অসুস্থ ছেলেকে বাজে ইঙ্গিত শিখিয়ে দিত। ওরও খুব রেগে গিয়েছিল আবরারের ওপর।
এখন এটা কি অরুণিকার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি ছিল কিনা সেটা বুঝতে পারছি না। তাহমিদ শক্ত কণ্ঠে বলল, তুমি 5 বছর ধরে চোপড়ে ছিলে কেন মা? আমাদের আগে জানাওনি কেন এটা? মিসেস তাওসিফ চুপ করে রইলেন। তাহমিদ উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়তেই আরাফ তাকে টেনে বসালো, ইশারায় শান্ত থাকতে বলল। এবার চাচির দিকে তাকিয়ে আরাফ জিজ্ঞেস করলো, আহনাব ড্রাগ নিচ্ছে এটা আপনি কিভাবে জানলেন? কারণ আবরারকে ড্রাগস শিরিনি দিচ্ছে। আরাফ আর তাহমিদ আরেক দফা অবাক হলো। মিসেস তাওসিফ বললেন, শুধু ড্রাগস না, ওর ওপর ব্ল্যাক ম্যাজিকও করছে। তাহমিদ হতবাক হয়ে বলল, ইম্পসিবল। এটাই সত্য। আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি, ধীরে ধীরে বুঝতে পারলাম। আহারাব অরুণিকাকে যখন অন্ধবিশ্বাস করছিল শিরিন তখনই এই উপায়টা বের করে। আমি চুপচাপ থাকি তাই শিরিন আমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছিল। ও জানে তোমার বাবা তোমার চাচারা আমাকে বিশ্বাস করবে না। শিরিনকেই সবাই অনেক পছন্দ করে, অনেক বিশ্বাস করে। আর এমন কাজ একটা মা তার ছেলের সাথে করবে, এটা কি বিশ্বাস করার মতো? আমি তো দেখেও বিশ্বাস করিনি। ব্ল্যাক ম্যাজিকের কোনো ফলাফল আসে তাও আমি বিশ্বাস করতাম না, কিন্তু অরুণিকার চুল কেটে দেওয়ার পর আমার মনে হচ্ছে আহনাফের উপর সত্যিই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর ড্রাগসের ব্যাপারটা তো আমি নিশ্চিত। একদিন শিরিন আমার সাথে কথা বলতে এসে ভুলে তার ফোন আমার রুমে ফেলে গিয়েছিল। তখনই একটা উদ্ভট মেসেজ দেখে আমি একটা চ্যাটে ঢুকে সত্যিটা জানতে পারি। শিরিন ডাক্তারের সাথে কথা বলে ওই ড্রাগ আহনাবকে দিয়েছে। আহনাব ভাবছে ওটা ওর রাগ নিয়ন্ত্রণ করবে, ওর মনের দুঃখ কমাবে, কিন্তু না, ওটা ওকে আরও অ্যাগ্রেসিভ করে তুলছে। আমি ওষুধগুলোর নাম নিয়ে এসেছি। মিসেস তাওসিফ ব্যাগ থেকে কাগজ বের করে আরাফকে দিলেন। আরাফ নাম দেখে অবাক হয়ে বলল। এটা তো খুব পাওয়ারফুল। তাহমিদ জিজ্ঞেস করলো, কি হলো, এটা খেলা? আরাফ চাপা স্বরে বলল, সেক্সুয়াল ইম্পালস বাড়ায়, শুধু বাড়ায় না মাত্রাতিরিক্ত বাড়ায়। এটা প্রস্টিটিউটরা নেয়। ছোট চাচি এমন যখনও কাজ করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না। আর এটা খেলে আসলেই আহনাফের মাথা ঠিক থাকার কথা না। ওকে সহজেই ম্যানিপুলেট করা যাবে। ও নিজের ব্রেইন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না। অন্যের কথায় সহজেই ম্যানিপুলেট হয়ে যাবে। তাহমিদ বলল, ও একটা ভার্সিটির লেকচারার, কিভাবে ম্যানেজ করছে ও নিজেকে, আর নিজে ফিনিশিয়াল নিয়ন্ত্রণ করছে কিভাবে? আমার মনে হচ্ছে খুব বাজে কিছু হচ্ছে আনাফের সাথে। নামাজ পড়া ছেড়ে দিয়েছে ও। দ্রুত এটা বাসার সবাইকে জানাতে হবে। ওকে রিহাবে পাঠাতে হবে। চাচি জেদে বেশ ওর ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে। অরুণকে এসব জানে কিভাবে, কিভাবে নিবে বিষয়টা? অনেক সাংঘাতিক খবর এটা। আমাদের বাকিদের কিভাবে বলবে? আনাফ কিভাবে এখন থেকে ফিরিয়ে আনাবো? আরাফ মাথায় হাত দিয়ে বসে আছে, চোখ লাল হয়ে গেছে তার। মিসেস তাওসিফ বললেন, আমি যে তোমাদের এই কথা বলছি এটা দয়া করে কাউকে বলবে না। তোমরা নিজের ড্রাগগুলো খুঁজে পাও কিনা দেখো, তাকে হাতে নাতে ধরো, ওর চিকিৎসা শুরু করো। আমি এখন আসি। এই বলে মিসেস তাওসিফ উঠে চলে গেলেন। আরাফ শক্ত কণ্ঠে বলল, আমার হাসি খুশি থাকা ভাইটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে এই মহিলা। আমার বোনের জীবনটা এলোমেলো করে দিয়েছে ওই মহিলা। আহনাফকে আয়না দেখাতে হবে। এটাও বের করতে হবে আবরারের মৃত্যুর রহস্য কী। তাহমিদ আরাফের কাঁধে হাত রেখে বলল। আমরা তার সাথে আছি। এদিকে আহনাফ দেয়ালে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখ দুটি লাল হয়ে গেছে তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বেসিনে জোরে এক ঘুষি মারল। হাত টনটনিয়ে উঠল তার। হাতের দিকে তাকিয়ে মেঝেতে বসে মুখ খুঁজে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। নিজেকে আটকাতে না পেরে নিজের হাত কামড়ে ধরল আহনাফ। তখনই ফোন বেজে উঠল। সাথে সাথে উঠে দাঁড়ালো সে, মুখে পানির ঝাপটা দিয়ে কাপা হাতে রুমাল দিয়ে মুখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখল আরাফের কল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আরাফ বলল, কেমন আছিস রাহু? আহনাফ আরাফের কণ্ঠ শুনে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে উষ্ণ জল গড়িয়ে পড়তেই সে শার্টের হাতায় চোখ মুছে বলল, আমার কি হবে? ভালোই আছি। ক্যাম্পাসে? হ্যাঁ। ছুটি নিতে পারবি?
আহনাফ যেন এমনই আবদারের অপেক্ষায় ছিল, ক্ষীণ কণ্ঠে বলল, তোর সময় আছে? অনেক সময়। আমি আসছি। আহনাফ আবার ওয়াশরুমে ঢুকলো, মুখে ভালোভাবে পানির ঝাপটা দিল। পকেটে থাকা খালি প্যাকেটটিতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে ডাস্টবিনে ফেলে দিল। এরপর বেরিয়ে গেল রুম থেকে। তুর্য আর ইভান তার রুমের বাইরে দাঁড়িয়েছিল। আহনাফকে দেখে তুর্য তার থুতনি ধরে বলল, তুই ঠিক আছিস? আহনাফ বলল, আরাফ যেতে বলেছে, আমি ছুটি নিচ্ছি আজকে। ক্লাস ক্লাস নিতে পারবো না। আহনাফ এই বলে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। তখনই অরুণিকার মুখোমুখি হলো সে। অরুণিকা কঠিন দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। আহনাফ সেই কঠিন চোখ জোড়ার দিকে তাকিয়ে শুকনো হেসে নিচে নেমে পড়ল। অরুণিকাও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আহনাফকে নিয়ে আরাফ আর তাহমিদ দীর্ঘ বাইক রাইডে বের হলো। আহনাফ ক্যাম্পাস থেকে বাসায় গিয়ে তার মোটর সাইকেল নিয়েই বের হয়ে আরাফের বলা স্থানে চলে গিয়েছিল। সেখান থেকেই তিনজনের বাইক রাইড শুরু হলো। বেলা 12টা। সূর্যের প্রখরতা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, সাথে যুক্ত হয়েছে মাতাল হাওয়া। বাইকের গতি বৃদ্ধির সাথে সাথে সেই সমীরণ উন্মাদ আকার ধারণ করেছে। বাতাবরণে ছড়িয়ে পড়েছে নবীন স্পন্দন। 5 বছর পর আহনাফ আবার প্রকৃতির সন্নিকটে আসে। এই 5 বছরে এমন দীর্ঘ বাইক রাইড দিয়েছে কিনা আহনাফের মনে পড়ছে না। ফাঁকা সরু পিচঢালা পথে ইঞ্জিনের ব্রুং ব্রুং শব্দের সাথে মিশে যাচ্ছে 3 পুরুষের জোরালো হাসির শব্দ, একে অপরের সাথে করা ঠাট্টা কৌতূহল। হাওয়ার তালে বহু মাস পর মিশে যাচ্ছিল আত্মিক সম্পর্কের উষ্ণতা। তাহমিদ আহনাফের পাশাপাশি মোটর সাইকেল চালাতে চালাতে হেলমেটের গ্লাস তুলে দিয়ে আহনাফকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে তোর? বাতাসের তীব্রতার জন্য তারা উঁচু গলায় কথা বলছে। আহনাফ উত্তরে বলল, তোরা দুইজন একটু পর পর আমাকে এই প্রশ্ন কেন করছিস? তুই যে আমাদের ভুলে যাচ্ছিস তাই বারবার জিজ্ঞেস করছি। কতদিন পর আমরা পুরনো দিন তাজা করছি। জিজ্ঞেস করব না কেমন লাগছে? ভালোই লাগছে। আমার তো প্রতিদিনই রঙিন। এই মুহূর্তে তো সব রঙিন লাগছে। মনে হচ্ছে সামনেই আকাশের সব তারা খসে পড়ছে, দেখ। তাহমিদ ভ্রু কুঁচকে তাকালো আহনাফের দিকে। আহনাফ হেসে বলল, সামনে তাকিয়ে চালা। আমার দিকে কি দেখছিস? এই বলে আহনাফ মোটর সাইকেলের গতি বাড়িয়ে আরো আগে চলে গেল। আরাফ আহনাফকে এভাবে সামনে চলে যেতে দেখে নিজেও গতি বাড়ালো। তাহমিদের কাছাকাছি আসতেই সে আরাফকে বলল, হানাপকে গিয়ে থামা গিয়ে। আমার মনে হচ্ছে ও ঘন্টাখানেকের ভিতরে ড্রাগস নিয়েছে। কথাবার্তা বেশ এলোমেলো। দুজনই এবার গতি বাড়ালো। আহনাফের মোটর সাইকেলের গতি যেন বেড়েই যাচ্ছে। আরাফ চিৎকার করে বলল, আহু থাম, এভাবে স্পিড বাড়াচ্ছিস কেন? তাহমিদ উঁচু গলায় বলল। আহানাপ দাঁড়া। এদিকে আহনাফের চোখ দুটি লাল হয়ে গেছে। তার চোখের সামনে ভেসে উঠল অরুণিকার কঠিন চাহনি। ঠোঁট কামড়ে ধরল আহনাফ। উষ্ণ জল গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। হঠাৎই তার মাথা ঘুরে উঠল। দ্রুতই গতি কমাতে লাগলো সে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসছে তার। মনে হচ্ছে মুহূর্তেই অন্ধকার নেমেছে। হঠাৎ ভারসাম্য হারাতেই মোটর সাইকেল সহ উল্টে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ল আহনাফ। এমন দৃশ্য দেখে আরাফ এবং তাহমিদের বুক কেঁপে উঠল। গতি আরও বাড়িয়ে আহনাফের সামনে এসে মোটর সাইকেল থামালো। ভাগ্যিস সেই মুহূর্তে আগে পাছে অন্য গাড়ি ছিল না, আর এই রাস্তায় বড় গাড়ির আসা যাওয়াও তেমন নেই। আরাফ ও তাহমিদ আহনাফকে ধরে বসালো। আহনাফ মোটা গ্লাভস, জ্যাকেট ও হেলমেট পরে খুব গভীর আঘাত পায়নি, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। আরাফ রাগী স্বরে বলল, তোর মাথা ঠিক আছে? আহনাফ আরাফের হাত ধরে বলল, ও আমাকে অনেক ঘৃণা করে আরাফ। আমি মরে গেলে ওর কিছুই আসে যায় না। আরাফ আর তাহমিদ একে অপরের দিকে তাকালো। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, আমিও তো ঘৃণা করি। ও আমার শত্রু, আমার ভাইয়ের খুনি। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মস্তিষ্কে এই একটা বাক্য গেঁথে গেছে। এটা আগে মাথা থেকে বের কর। সোজা হয়ে দাঁড়া। সবুজ বনের দিকে মিনিটখানিক শান্ত হয়ে তাকিয়ে থাক। বিলিভ মি, তুই অনেক কিছু রিয়ালাইজ করবি। আরাফ আর তাহমিদ আহনাফকে উঠিয়ে ঘাসের ওপর বসালো। আরাফ আহনাফের মোটর সাইকেল দাঁড় করাতে করাতে বলল,
গেল তোর বাইক, আমি গ্যারেজে কল দিচ্ছি। এটা আর চালাতে পারবি না, নিয়ে যেতে হবে। তাহমিদ বলল। তোর পা ঠিক আছে? কোথাও ব্যথা পেয়েছিস? এত জোরে পড়লি হাত পা তো নিশ্চিত ভেঙেছে। আহনাব বলল। আমার কোথাও ব্যথা করছে না, আই এম ওকে। আমার মনে যে টর্নেডোর আঘাত লেগেছে ওটা থেকেই এখনো সেরে উঠতে পারিনি। এবার আরাফ আর তাহমিদ দুজন আহনাবের দুপাশে এসে বসলো। আরাফ বলল। সবুজের দিকে তাকিয়ে থাকলে মানসিক চাপ কমে যায়। তুই কিছুক্ষণ ওদিকে তাকিয়ে দেখ, একটু রিল্যাক্স হ। আহনাব ক্ষীণ হেসে বলল। আমার সমস্যার সমাধান ওখানে নেই। কি চাস তুই? অরুকে চাই। তাহমিদ বলল। ও তো তোর ছিল, এখনো আছে, কিন্তু তুই নিজে ওকে ধরে রাখতে পারছিস না। এখন আর আমার নেই সেই মায়া, সেই ভালোবাসা ওর চোখে আমি আর খুঁজে পাই না। এটার জন্য তো তুই নিজে দায়ী। ওকে কি কষ্ট কম দিয়েছিস? আমি ইচ্ছে করে দেইনি। মাঝে মাঝে কি হয়ে যায় আমার, আমি নিজেও নিজেকে চিনতে পারি না। তুই কি কোনো ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিস? আহনাব চমকে উঠল তাহমিদের প্রশ্নে। তাহমিদ আর চোখে আহনাবের দিকে তাকিয়ে বলল। অনেকে তো ট্রমাতে থাকলে ডিপ্রেশনের ওষুধ খায়। এটা কিন্তু অনেক ডেঞ্জারাস। মানুষের চিন্তা শক্তিকে দুর্বল করে দেয় এইসব মেডিসিন। আহনাব হঠাৎ খেপে উঠল। হুট করে দাঁড়াতে গিয়ে পায়ের ব্যথায় কুকড়ে উঠল সে। আরাফ তাকে ধরে বলল। কি হলো হঠাৎ? আহনাব চেঁচিয়ে বলল। ও কি ডাক্তার? ও কি বেশি জানে? আরাফ ইশারায় তাহমিদকে চুপ থাকতে বলল আর আহনাবকে বলল। তাহমিদের কথাটা কিন্তু ভুল না। আহনাব আরাফকে সরিয়ে দিয়ে বলল। তুই চুপ থাক। তুই কি নিউরোলজিস্ট? আর এখনো ডাক্তারি পড়া শেষ হয়নি তোর, তাই আমাকে জ্ঞান দিবি না। আরাফ হালকা হেসে বলল। রেগে যাচ্ছিস কেন? তুই তো আর খাচ্ছিস না যে রেগে উত্তর দিচ্ছিস। তাহমিদ জাস্ট তোকে জিজ্ঞেস করেছে, তুই না খেলে না বলবি। আর ওষুধের কথা বলায় এমন উগ্র আচরণ করছিস কেন? তুই কোনো ওষুধে আসক্ত হোসনি তো আবার? আহনাব আরাফের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি বাসায় যাব। আরাফ তাহমিদকে বলল। আমি আহনাবকে নিয়ে যাচ্ছি, ওর বাইকে নেওয়ার জন্য গাড়ি আসবে। তুই গ্যারেজের লোকটাকে সব বুঝিয়ে দিয়ে আসিস। এই বলে আরাফ আহনাবকে নিয়ে চলে গেল। তারা যেতেই তাহমিদ তার পরিচিত এক সাইকিয়াট্রিস্টকে কল করে আহনাবের ব্যাপারে বলল। তিনি বললেন। তোমার কাজিন জানেই না যে সে যে ওষুধগুলো নিচ্ছে ওসব ডিপ্রেশনের না, এক প্রকার হার্মফুল অ্যান্ড পাওয়ারফুল ড্রাগস। আমি এই মুহূর্তে ওর কোনো হেল্প করতে পারবো না, হেল্প তোমরাই করতে পারবে। পেশেন্টকে বিশ্বাস করাতে হবে সে যে ওষুধগুলো খাচ্ছে ওগুলো ড্রাগস। এসব খেলে ওর মানসিক আর শারীরিক সমস্যা হবে। যে এই ওষুধগুলো তাকে দিয়েছে তার প্রতি অন্ধবিশ্বাস ভাঙাতে হবে। তুমি বললে এই কাজ তার মা করেছে, তাহলে সে তার মায়ের চেয়ে বেশি তোমাকে কেন বিশ্বাস করবে? তুমি আগে ওর বিশ্বাস অর্জন করো। ওর মা যে অন্যায় করছে এটা তার সামনে প্রকাশ করো। যদি ও বিশ্বাস করতে পারে তবেই ওর ট্রিটমেন্ট সহজ হবে। কারণ পেশেন্ট নিজে নিজে ড্রাগস নেয়নি, তাকে ডিপ্রেশনের ওষুধ বলে এসব খাওয়ানো হচ্ছে। আর এসব খেয়ে সে ক্ষণিকের জন্য শারীরিক ও মানসিক শান্তি পাচ্ছে। তাহলে সে তোমার কথা কেন বিশ্বাস করবে? আর যদি তাকে বিশ্বাস করাতে পারে? রিহ্যাবে ভর্তি করানো সবচেয়ে উপযুক্ত হবে। ওখানে ওর কাউন্সিলিং হবে, ওরাই ওকে সুস্থ করে বের করবে। এরপর তুমি সাইকিয়াট্রিস্ট দেখাতে পারো। যেই ডিপ্রেশনের জন্য ওর এই অবস্থা ওগুলো সমাধান করতে হবে। 5 বছর ধরে ড্রাগস নিচ্ছে, ইটস নট নর্মাল। যা করার তাড়াতাড়ি করো, নয়তো ওর বড় কোনো শারীরিক জটিলতা দেখা গেলে আর কিছুই করার থাকবে না। সাল 2017। শ্রাবণের ফকফকা প্রভাত, বাড়িধারার ছাপ রাস্তায় স্পষ্ট। টানা 2 দিন মুষলধারে বৃষ্টিপাতের পর গতকাল দিবাকর দৃশ্যমান হলো। চারপাশে নীরবতার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আর সেই নবীন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে 6 জন যুবক তাদের নিজেদের মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য গুলিয়াখালী সমুদ্র সৈকত। তাদের সামনে অনেক ধাপাধাপির পর অরুণিকাও নিজের যাওয়া নিশ্চিত করতে পারল। চৌধুরী ম্যানশনে খবর পৌঁছে গেছে 6 জন সকাল সকাল ঘুরতে বেরোবে, কিন্তু অরুণিকাকে নিয়ে যাবে এটা কেউ জানতো না।
অরুণিকা সকালের নাস্তা করেই তার পছন্দের সাদা টপস পরে চুলে বেনি করে তার ছোট্ট কার্টুন ব্যাগ কাঁধে ঝুলিয়ে আহনাফের মোটর সাইকেলের সামনে এসে দাঁড়িয়ে রইল। আহনাফ নিচে নামার আগেই দুর্য এসে অরুণিকাকে তার সাথে উঠিয়ে নিল। আহনাফ নামতেই দুর্যের কাঁধ আঁকড়ে ধরে অরুণিকাকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল,